সামরিক বাহিনীর অফিসারদের একটা অহংকার থাকবে, এটা ন্যাচারাল, কিন্তু কারণ এটা আমাদের দেশের সম্মানিত। কিন্তু এই ভদ্রলোকের কোনো অহংকারই আমি দেখি। আমরা দুইজনে বসে কাজ করে, আপনি, আমি, হোসেন ভাই, এই তিনজনে মিলে কাজ করে এটাকে সমাধান করব। এবং আমি বলেছিও, আমি শুধু দুজন লোককে আমি জবাবদিহি করব, আপনাকে এবং হোসেন ভাইকে, আর কাউকে করবো না, আমার প্ল্যান করা আছে। তো তখন উনি যে চট্টগ্রাম যখন গিয়েছি, তখন সেখানে উনি আমাকে একদিন হঠাৎ করে রাত্রে ডাকলেন, বলে যে আসেন আমার রুমে, আসেন, আমরা কফি খাই, গল্প করি। তখন উনি রেডিসন ব্লুতে ছিলেন। তো ওনার একটা প্রেসিডেন্সিয়াল সুইট পাইছিলেন উনি। আমি ওখানে যাই জিজ্ঞাসা করলাম, আপনি এত বড় রুম ভাড়া করছেন? বলে না, আমি ভাড়া করিনি, তো আমি তো এটার চেয়ারম্যান ছিলাম যখন এটা ফাউন্ডেড হয়, আমরা ওইভাবে সেনাবাহিনীর খরচে আসি, সমস্যা নাই। তো তখন উনি আমাকে একটা ওয়াদা করেছিলেন, বলছেন যে আসেন আমরা ওয়াদা করি যে আমরা এখন থেকে নির্বাহী পদে বসে কাজ করে সময় নষ্ট করবো না, ফ্যামিলির সাথে কাটাবো বেশি, আমরা শুধু বোর্ডে থাকবো আর পলিসি মেকিং করবো, আর প্রফেশনাল লোক দিয়ে চালাবো। আর অনেকগুলো কথা ওনার আমি এখন এগুলো বলতে চাই না, কারণ এগুলো উনি একান্ত ব্যক্তিগতভাবে আমার সাথে শেয়ার করছেন। অনেকগুলো কষ্টের কথা আমার সাথে শেয়ার করছেন। ওনার কিছু অপ্রাপ্তি, কিছু মানে মানুষ যে ওনাকে ভুল বুঝছে, তখন আমি ওনাকে বুঝেছি। আমি বলছি যে দেখেন, আমার দিকে তাকান, মানুষ আমাকে কত খারাপ খারাপ কথা বলতেছে, আমি তো সহ্য করে রয়েছি, আপনি সহ্য করেন। বলে না, আমি তো, তখন আমাকে উনি এইভাবে দেখাচ্ছে, আমি এইখানে ছিলাম, এইখানে পড়ে গেলাম, হাতে ব্যবহার করছে। আমি বলছি যে জায়গাতে পড়ে সেখানে আবার দাঁড়াইতে হয়। দেখছেন না, আমরা সাইকেলের থেকে যখন পড়ে যেতাম, আবার সাইকেল চালাইতাম, উনি হাইসা দিয়ে বলে কি, আপনি কথা আপনার রেডি থাকে, আপনার সাথে কথা বলে পারা যায় না। তারপরে আমাকে যখন উনি চিনি দিয়ে কফি সাথে, আমি বললাম না, আমার তো ডায়াবেটিস, আমারও ডায়াবেটিস, তো ঠিক আছে, ভালোই হলো, আমরা দুইজন একই রোগী। তো বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতে বলতে আমাকে তখন বলছে, আচ্ছা চিটাগাং মামলাটা, এটা নিয়ে কী করা যায়? আমি বলছি, এটা নিয়ে আপনি চিন্তা করেন না, এটা আমি হ্যান্ডেল করবো, আমি দেখবো, আমার লয়ার সেট করা আছে। বলে তাই নাকি? আমি বলছি হ্যাঁ, আজকে বারের সেক্রেটারি আসবে, আপনার সাথে পরিচয় করা দেবো। তো উনি কিন্তু বারের সেক্রেটারির সাথে খুব কথা বলছে। ওই দিন কিন্তু কোর্টে আমার সাথে খুব কনফিডেন্ট ছিলেন যে হ্যাঁ, মানে আগের ডেটে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমার দেখা, বুঝছেন, আমি কিন্তু জীবনে খুব কম লোকেরই পেয়েছি এতটা সৎ, এতটা অনেস্ট, এতটা স্ট্রেট ফরওয়ার্ড। একটা মজার ব্যাপার কি জানেন, সামরিক বাহিনীর অফিসারদের একটা অহংকার থাকবে, এটা ন্যাচারাল, কিন্তু কারণ এটা আমাদের দেশের সম্মানিত। কিন্তু এই ভদ্রলোকের কোনো অহংকারই আমি দেখি। উনি কখনো এটা বড়াই করতেন না যে উনি একজন সাবেক সেনাপ্রধান। উনি গর্ব করতেন মুক্তিযুদ্ধ নিয়ে, এটা আমার সাথে শেয়ার করতেন, আমি গল্প করছিলাম। একবার আমার সাথে গল্প করছে, উনি যখন ক্যাপ্টেন ছিলেন তখনই উনি মারা যেতে পারতেন, বুলেট নাকি এখান দিয়ে চলে গেছিলেন। ব্রাহ্মণবাড়িতে কোনো একটা সেক্টরে যুদ্ধ হচ্ছিল, আমার সাথে গল্প করলো। উনি ওনার অনেক গল্প আমার সাথে করতেন। কেন জানি উনি আমাকে খুব স্নেহ করতেন, আমিও ওনাকে হারুন ভাই ডাকতাম, উনিও আমার কিন্তু ছোট হলেও আমার আমিন ভাই ডাকতো। আমিন ভাই আসেন, আমার রুমে বসে চা খান, কথা আছে। তো উনি ডেস্টিনি সম্বন্ধে উনি বলতেন, এটা একটা সামাজিক আন্দোলন, আপনি খুব ভালো জিনিস শুরু করছেন, তবে সাবধান থাকেন, দেশে জানেন তো, দেশে বিভিন্ন রকমের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতিও ভালো না, এটাকে সবাই ভালো দৃষ্টিতে দেখবে না, কারণ ভালো কাজ কেউ সহজে দেয় না। তবে খুব আপনি এইটাকে একটা ভালো উদ্যোগ নিয়েছেন, আমি খুব খুশি হয়েছি যে আমরা দেশটা স্বাধীন করে স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমরা অর্থনৈতিক মুক্তি এখনও করতে পারিনি। দেখা যাক এটা দিয়ে কি করা যায়, এটা শেষ পর্যন্ত দেখা হবে ইনশাআল্লাহ। অ্যাকচুয়ালি হিসাব করলে চারজন নাই, তারিকুল হুদা সরকার, আমাদের মূল ফাউন্ডারের মধ্যে আজকে চারজন পরিচালক নাই। এই চারজন পরিচালককে আমি স্মৃতি হিসাবে ধরে রাখবো। এবং আমাদের প্রতিষ্ঠানে আমি মনে করি যে আমাদের প্রতিষ্ঠানের ওয়ারিশ হিসাবে রনি আমাদের ওয়ারিশ, আমরা এই প্রতিষ্ঠানেই ওনাকে দেখতে চাই। এবং হারুন ভাই যে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, উনি যেন, আমরা যেন ওনাকে ভুলতে না পারি, এইটার সেতুবন্ধন তৈরি করার জন্য আমি রনিকে আহ্বান জানাবো যেন আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখে। এবং উনি তো আমাদের ইয়েও ছিলেন, ডাইরেক্টর ছিলেন, বোর্ড ডাইরেক্টর ছিলেন, সেই বোর্ড ডাইরেক্টর পদে আমি রনিকে দেখতে চাই আমাদের সাথে। এইটা আমি জানি, আমাদের সাথে রনি যখন মিশবে, চলবে, ডিসকভার করতে পারবে আমরা কি, কেমন লোক, আমরা আসলে কি করি। আমরা যে মানুষের নিয়ে একটা স্বপ্ন দেখি, বেকার মুক্ত বাংলাদেশ দেখি, সংস্কার মুক্ত বাংলাদেশ দেখি, এটার উদ্দেশ্যটা কি আমাদেরকে আবিষ্কার করতে হবে। কারণ আমার খুব ইচ্ছা ছিল যে আমি হারুন ভাই জীবদ্দশায় মানুষের সমস্ত টাকা পরিশোধ করে দিয়ে ওনাকে একটু শান্তি দেখাবো। উনি কোনো এটা খুব ড্রিম দেখতে পেয়েছে, আমিন ভাই আমি মানুষের টাকা শোধেছি, এটা দেখার পরে মরলেও কিন্তু শান্তি পাবো, আপনি আমার সাথে ওয়াদা করেন এটা করবেন। আমি বলছি এটা আমি করবো, আপনি চিন্তা করেন না, শুধু আপনি আমার সাথে থাকেন, আমাকে খালি বুদ্ধিশুদ্ধি দিবেন, আমাকে গাইডলাইন দিবেন যে কোথায় কেমনে কী করবো, যেখানে যাইতে বলেন সেখানে আমি যাবো, কোনো অসুবিধা নেই।
তো কিছু কিছু কথা আমাদের মধ্যে খুব ব্যক্তিগত হচ্ছে, এগুলো এখানে শেয়ার করার মতো না। অনেকগুলো কথা উনি আমার কাছে জানতে চাইতেন, আমার কথা, আমার ব্যক্তিগত কথা, আমি আবার ওনার সাথে ব্যক্তিগত কিছু শেয়ার করতাম, যেগুলো এখানে শেয়ার করার মতো না। তো আমি আপনাদের কাছে একটা জিনিস বলবো যে আপনারা কিন্তু ওনাকে কখনো ভুল বুঝবেন না। আমরা কিন্তু আমাদের কিন্তু ওনার প্রতি কখনো রাগ ছিল না, এখনও নাই, কারণ ওনার উপরে রাগ করার মতো কোনো ঘটনা উনি করেনও না। তো আমরা আজীবন ওনাকে আমাদের অন্তরে ধারণ করে রাখতে চাই। এবং এতগুলো মানুষ আপনারা সবাই যদি অন্তত প্রত্যেক বেলা নামাজের সময় একবার যদি ওনার নাম উচ্চারণ করে যদি ওনাকে একটু ব্যস্তবাসী করার ব্যাপারে যদি মনোজাত করেন, আল্লাহ অবশ্যই 40 জনে নাকি আল্লাহ প্রতি 40 জনের মধ্যে একজনের কথা শুনেন। আমি শুনেছি, এটা আমি বিশ্বাস করি, এটা সত্যি। তাই আমরা সবাই ওনাকে উনি কিন্তু যেভাবে বললো যে আসলে কিন্তু জানতেন, উনি কিন্তু জানতেন যে হয়তো উনি চলে যাচ্ছেন দ্রুত, তাই উনি প্রস্তুতি নিয়েছিলেন। এটা আসলে অনেক সৌভাগ্যের মৃত্যু আমি বলব, এইটা খুব কম লোকেরই অর্জিত হয়। এবং আমরা ওনাকে আমাদের সেই জায়গায়, সেই সম্মানের জায়গায় ধরে রাখবো, আজীবন মনে রাখবো আমরা ইনশাল্লাহ। আমরা যে বিমান উঠে চলে আসছি, আমাদের মনে শান্তি নেয়। নামার পরে সাথে সাথে আবার যোগাযোগ করলাম, তখন পর্যন্ত ওনার দাফন হয়নি। পরবর্তীকালে হোসেন ভাই খাগড়াছড়ি গিয়েছিলেন, ওনার বাড়িতে কি সমস্যা হয়েছিল ওইটা দেখে ফেরার পথে উনি বললেন যে আমি জেনারেল সাহেবের কবরস্থান দেখে আসতেছি, আবার আগামীতে আরেকবার যখন আসবো আপনাকে নিয়ে আসবো। এই হচ্ছে আসলে কিভাবে যে আমার ভাগ্যে নাই যে আমি ওনার জানাজাতে করতে পারলাম না, অংশগ্রহণ করতে পারলাম না, কিন্তু আমি মনের অন্তরের থেকে ওনার জানাজা আদায় করছি মনে মনে। যে কারণ আমার সাথে ওনার খুব একটা ভালো কেমিস্ট্রি ছিল। হোসেন ভাইয়ের সাথে কিন্তু উনি অত ঘনিষ্ঠভাবে যোগ করতেন না, মিশতেন না, কারণ হোসেন ভাই উনি ভিন্নভাবে দেখতেন যে গুরু গম্ভীর লোক, তো হোসেন ভাই কথা বলতে কম। কিন্তু আমার সাথে আমি যেহেতু বেশি কথা বলতাম, এই জন্য আমার সাথে উনি যোগ করতেন বেশি। এবং আমাকে একদিন এমন কথাও বলছে যে আপনি এগুলো সব লেখেন, আমি ছাপাই দেবো আপনার এই যোগগুলো, কীভাবে আপনি অনর্গল যোগ করতে পারেন। তো আসলে হচ্ছে কি, এখন কি বলবো আর বলার কোনো ভাষা নেই। আমি শুধু এটুকু বলবো, রনিকে আছে আমি কোম্পানির পক্ষ থেকে আবেদন করব, অনুরোধ করব, আর রনি যেন এই কথাটা বিবেচনা করে আমাদের ডেস্টিনি যেখানে যেখানে উনি ছিলেন এখানে যেন রনি থাকে, আমরা ব্যবস্থা করে দেবো আইনগতভাবে। এবং আমরা নিজের ফ্যামিলি মেম্বার হিসেবে রনিকে দেখতে চাই, ডেস্টিনি পরিবারের সদস্য হিসাবে। আমাদের এখানে যথেষ্ট সম্মান পাবেন আপনি। আমাদের লোকগুলো খুবই ভালো, এরা অন্তরের থেকে মানুষকে ভালোবাসে। আমরা এখানে কেউ চাকরি করি না, আমরা একটা সামাজিক আন্দোলনের মধ্যে আছি এবং আমরা দেশ গড়ার কাজে আছি। এবং অন্তরের দিক থেকে আমরা সবাই কিন্তু দেশকে ভালোবাসি। এই জন্য আমরা দাবি করে বললে ভুল হবে না যে আমরা দেশপ্রেমিক লোক। যেমনটি জেনারেল হারুন সাহেব ছিলেন, উনি প্রচণ্ড দেশপ্রেমিক লোক ছিলেন, অহংকার ছিল না ওনার ভিতরে। আমি বলবো কি, একদিনের কথা আমার মনে আছে, একবার উনি একটা কমিশনের চেক পেয়েছিলেন 6 লাখ টাকার। সেই চেকটা ইস্যু হওয়ার পর উনি আমাকে ডাকলেন, তাকে বলে যে আমিন ভাই, আপনার অ্যাকাউন্টসে কোনো জায়গায় লুপ হল আছে, দেখেন ঝামেলা আছে, যে আমার নামে একটা চেক ইস্যু হয়েছে, এটা কিসের? আমি তখন বললাম তাই তো। চেক করে দেখলাম যে উনি এটা সেলস কমিশন পাইছে। বলছে আপনার ভালো সেলস হয়েছে। বলে কীভাবে সেলস ছিল? আমি বলে আপনার তো খবর রাখেন না বিজনেসের, আমি রাখি। উনি চেকটা ক্যাশ করতেছিলেন না, চিন্তা করেন। সেম ঘটনা আমার ওয়াইফও করছিল। সে বলে এটা কী বুঝতেছি না, কীরকম সোজা হলে নিজে একটা কমিশন আর্ন করছে এটাই জানে না। অথচ আমাদেরকে এবং ওনাকে হ্যারাস করার জন্য, ছোট করার জন্য, সমাজের কাছে অবহেলিত করার জন্য যে ষড়যন্ত্র করে মামলাটা করা হয়েছে, ওই মামলাটা একেবারে মন গড়া একটা মিথ্যা মামলা। কোনো অপরাধী হয়নি, দেশটির ভিতরে কোনো অনিয়ন্ত দূরের কথা, দুর্নীতি দূরের কথা, অনিয়ম হয়নি। হচ্ছে যেটা ওই বললাম না, জিএম লেভেল পর্যন্ত কিছু অনিয়ম হচ্ছে। সেই অনিয়ম হচ্ছে একান্তই কোম্পানির নিজস্ব। এই অনিয়মের সাথে সমাজ বা সরকার জড়িত থাকার কোনো সুযোগ নেই, কারণ সামাজিকভাবে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি বা সরকার হয়নি। সরকারের ট্যাক্স আমরা একমাত্র কোম্পানির দাবি করে যারা আমরা 1 টাকাও ট্যাক্স ফাঁকি দিইনি। আমরা কিন্তু 410 কোটি টাকার মতো ট্যাক্স দিয়েছি। এটা উনি অনেক সময় গর্ব করে বলতেন যে আসলে আমরা এত ভালো কর দিয়েছি, আরও দিতে হবে। তো বেশি বলার সুযোগ নাই, কারণ আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন, রনিও খুব ব্যস্ত আসছেন। রনিকে আজকে এখানে আসার জন্য আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আমি চেষ্টা করব রনি যাওয়ার আগে, অস্ট্রেলিয়া যাওয়ার আগে বাসায় গিয়ে ভাবির সাথে একটু দেখা করবো। ভাবির প্রতি আমার অনেক শ্রদ্ধা, সম্মান এবং আমি ওনার প্রতি কী বলবো, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি চাইবো আল্লাহ যেন ওনাকে, ওনার এই যে বিয়োগ, এই যে জেনারেল সাহেবের অনুপস্থিতি, এটা যেন উনি সহ্য করার ক্ষমতা আল্লাহ ওনাকে দেয়। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি উনি সহ্য করতে পারবেন।
জেনারেল সাহেব আল্লাহর ইচ্ছায় বেহেশতেই আছেন এবং আমরা ওনার সবার আত্মার মাগফিরাত কামনা করছি।